বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, একদিকে কোভিড-19 মোকাবেলা, অন্যদিকে দুর্নীতি আর ধর্ষণের আলোচনা এবং রাজনৈতিক আরেকটা বিয়মান, যদিও দেশের বিভিন্ন প্রান্তে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং নির্বাচনে সকল দলই অংশ নিচ্ছে এবং নির্বাচনের ফলাফল যথারীতি বাংলাদেশ আওয়ামী লীগ সর্বত্রই তাদের বিরাট বিরাট ব্যবধানে তারা বিজয়ী, এরকম একটা ফলাফল। সব মিলিয়ে আসলে এই কোভিড পরিস্থিতিতে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে, বাংলাদেশের স্বাস্থ্য খাত, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের দুর্নীতি এবং এর মধ্যে দুর্নীতির পাশাপাশি ধর্ষণও এখন প্রতিদিনকার একটি নৈমিত্তিক খবর হয়ে আছে সংবাদপত্রের পাতায় এবং টেলিভিশনের পর্দায়। এইসব বিষয় নিয়ে আমরা কথা বলবার জন্যে আমাদের সঙ্গে ঢাকার হেয়ার রোড, বেইলি রোডের বাসা থেকে যুক্ত হচ্ছেন বাংলাদেশ সরকারের তথ্য প্রতিমন্ত্রী, জাতীয় সংসদ সদস্য ডক্টর মুরাদ হাসান, যিনি একসময় স্বাস্থ্য মন্ত্রণালয়েরও প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন খুব স্বল্প দিনের জন্য। কথাটা বললাম এই কারণে যে স্বাস্থ্য খাত নিয়েও হয়তো আমরা খানিকটা তার কাছ থেকে শুনতে চাইব। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতা এবং বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য আলী নওয়াজ মাহমুদ কিয়াম। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। মিস্টার মিনিস্টার, একটু আপনার কাছ থেকে শুনতে চাই যে কোভিড পরিস্থিতি কেমন মনে হচ্ছে, যে প্রধানমন্ত্রী প্রতিনিয়তই সতর্ক করছেন সেকেন্ড ওয়েভ, মানে উনি বলছেন যে শীতের সময় প্রকোপ বাড়তে পারে এবং অনেকে মনে করছেন যে সেকেন্ড ওয়েভ শুরু হয়নি, সেকেন্ড ওয়েভ পৃথিবীর অনেক দেশেই যেহেতু শুরু হয়েছে, বাংলাদেশে দ্বিতীয় ঢেউটা আসতে পারে এবং গত কয়েক মাসের অভিজ্ঞতার আলোকে মার্চ থেকে পর্যন্ত যে কোনো রকমের সংকট যদি আরও গভীর হয় কোভিডকে কেন্দ্র করে, সেটি মোকাবেলার জন্য সর্বোচ্চ প্রস্তুতি আছে কিনা, কি মনে হয় অভিজ্ঞতার আলোকে? বিশেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য দপ্তর কতটা প্রস্তুত বলে আপনি মনে করেন? ডক্টর মুরাদ হাসান। ধন্যবাদ জিল্লু ভাই, আজকে এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য। আমি আপনার মাধ্যমে আমাদের দর্শক শ্রোতা প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি আপনার যে প্রশ্নটি অত্যন্ত প্রাসঙ্গিক এবং আজকের যে বাস্তবতা, এই করোনা দুর্যোগে সমগ্র বিশ্বের যে পরিস্থিতি তা মোকাবেলার জন্য সমগ্র বিশ্ব যেমন প্রস্তুতি নিচ্ছে, বাংলাদেশেও প্রস্তুতি নিচ্ছে। আমি বলবো যে বাংলাদেশের প্রস্তুতি সার্বিকভাবে প্রথম দিকে কিছুটা সমস্যা সবার মতোই, অন্য দেশগুলোর মতোই আমাদের দেশেও এই সংকট মোকাবেলার জন্য অনভিজ্ঞতার কারণে বেশ কিছু সমস্যার উদ্ভব হয়েছিল, তৈরি হয়েছিল, যেটা পর্যায়ক্রমে বাংলাদেশ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী, জাতির পিতা সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার সার্বিক নির্দেশনার মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অন্যান্য সকল মন্ত্রণালয় একযোগে কার্যক্রম উদ্যোগ গ্রহণ করেছে। বিধায় আমি বলবো যে আমাদের দেশে এখনো করোনা ভাইরাসের প্রাদুর্ভাব আমাদেরকে অন্যান্য বিশ্বের উন্নত অনেক দেশের চেয়ে আমরা অনেক ভালো আছি। যে প্রশ্নটি বলবো যে এখানে সার্বিকভাবে আমাদের যে জনসংখ্যা, তার তুলনায় আমাদের হসপিটাল, চিকিৎসা ব্যবস্থা, ডক্টর, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট, প্যাথোলজিস্ট এবং স্বাস্থ্য সেবা খাতে নিয়োজিত সকল স্বাস্থ্যকর্মী এবং এই প্রশাসনের সাথে যারা সম্পৃক্ত আমাদের প্রশাসনের কর্মকর্তা কর্মচারী বৃন্দ থেকে শুরু করে সকলেই কিন্তু এই করোনা দুর্যোগকে মোকাবেলা করার জন্য আমাদের সামগ্রিক এবং সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আমরা সব ধরনের চেষ্টা কিন্তু করেছি এবং সেই কারণে কিন্তু আমাদের দেশের মৃত্যুর হার অনেক কম অন্যান্য দেশের তুলনায়। হ্যাঁ, আক্রান্ত এটা হচ্ছে অন্যান্য দেশের মতো, আমাদের দেশেও আক্রান্ত হচ্ছে, কারণ আপনি জানেন যে আমাদের যেটা মূলত এই করোনা পরিস্থিতিতে সরকারের যে সিদ্ধান্ত, জীবিকা এবং জীবন দুটোকেই আমাদেরকে মাথায় রাখতে হচ্ছে। মানুষের জীবন যেমন বাঁচাতে হবে, আমাদের জীবিকাও নির্বাহ করতে হবে, যার ফলে আমার দেশের নিম্ন আয়ের শ্রমজীবী মানুষের সংখ্যা আপনি জানেন যে 7 কোটিরও বেশি মানুষ যারা নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ, যারা আসলে দিন আনে দিন খায়, যারা পরিশ্রম করে, সেই পরিশ্রম করে যারা কষ্ট করে যারা পয়সা উপার্জন করে, তাদের জন্য সত্যিকার অর্থেই এই ঘরে বসে থেকে লকডাউন বা একদম সার্বিকভাবে একদম ঘরের মধ্যে বসে থেকে তাদের জীবিকা নির্বাহ করা সম্ভব না। বিধায় আমাদেরকে কিন্তু আমাদের সবকিছুকেই আমাদের চলমান রাখতে হচ্ছে। আমাদের শিল্প কলকারখানা থেকে শুরু করে অন্যান্য সকল মন্ত্রণালয়ের কার্যক্রম কিন্তু চলমান আছে এবং এখানে যেটি মূল বিষয়, আমাদেরকে একটি সবচেয়ে বড় বিষয় আমাদেরকে মাথায় রেখে কাজ করতে হবে, সেটি হলো আমরা যখনই ঘরের বাইরে বের হব
আমাদের যে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা আছে, আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে শুরু করে আমাদের স্বাস্থ্য অধিদপ্তর, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় সার্বিকভাবে কিন্তু প্রচারণা, আমরা কিন্তু এখন জানি যে আমাদেরকে কিভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত। এটা অজানা কারোরই নয়। এই মাস্ক ব্যবহার করা এবং ঘরের বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করা উচিত, ব্যবহার করা উচিত, এবং আমাদের হাত আমাদের সবসময় পরিষ্কার রাখা উচিত, অপ্রয়োজনীয় ঘরের বাইরে না যাওয়াই উচিত। এবং কারো কোনো উপসর্গ বা কোনো লক্ষণ দেখা দিলে, জ্বর, ঠান্ডা, কাশি, শ্বাসকষ্ট এই ধরনের উপসর্গ দেখা দিলে নিকটবর্তী হসপিটালে ডাক্তারের পরামর্শ নেওয়ার জন্য সিদ্ধান্তগুলো কিন্তু বারবারই আমাদের জনসাধারণের সকলের উদ্দেশ্যে জানানো হয়েছে। আমি বলবো যে এখন আমাদের করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা করার জন্য সার্বিক ব্যবস্থাপনা আগের তুলনায় অনেক বেশি বাড়ানো হয়েছে। আমাদের সরকারও প্রস্তুত আছে, এবং আপনিও জানেন যে আমাদের এই ভ্যাকসিন দেশে আমদানি করার জন্য সরকার সব ধরনের যে বিশ্বের অন্যান্য দেশ যারা ভ্যাকসিন উৎপাদনে এখন অনেক দূর এগিয়ে আছে, আমাদের দেশেও আপনি জানেন যে গ্লোব বায়োটেক ফার্মাসিউটিক্যালস তারাও ব্যাংক অফ হিট ভ্যাকসিন আবিষ্কার অলমোস্ট অনেক দূর কার্যক্রমে এগিয়ে নিয়েছে। আইসিডিডিআরবির সাথে তারা চুক্তি এগ্রিমেন্ট করেছে, এবং সেই সাথে আপনি জানেন যে এটা আমেরিকার থেকে এই অনুমোদন পেয়েছে, এবং এটা অন্তর্ভুক্তি তালিকা অন্তর্ভুক্ত হয়েছে। এখন ইউএসএফডিএ সহ অন্যান্য যে বিশ্বের যারা এই ভ্যাকসিন যারা অ্যাফিলিয়েশন বা সার্টিফাই করে এবং কার্যকারিতা যারা মনে করে যে এদের কার্যকারিতা আছে এবং এটা এফেক্টিভ, সেই ক্ষেত্রে আমাদের এই ভ্যাকসিনটিও আমাদের জন্য একটি আশার আলো জাগিয়েছে। সব মিলিয়ে আমরা সার্বিকভাবে আমাদের দেশের প্রস্তুতি সরকার গ্রহণ করেছে। আমরা বিশ্বাস করি যে ধন্যবাদ। আমি আসবো আবার আপনার কাছে। মিস্টার আলীনাজ মাহমুদ খোয়াম, আপনি শুনছিলেন, এবং আমার আপনার কাছে যেটি জিজ্ঞাসা, আপনার কাছে কি মনে হয় যে এই কোভিড-19 মানে করোনা ম্যানেজমেন্ট বাংলাদেশ কিভাবে করলো, মানে কতটা সন্তোষজনক মনে হচ্ছে? যদিও সংকটটা গোটা বিশ্বব্যাপী, গোটা পৃথিবীরই কোনো দেশেরই প্রস্তুতি ছিল না, তার মধ্যেও সব মিলিয়ে কি মনে হয় আপনার কাছে? ধন্যবাদ আপনাকে, মুরাদ ভাইকেও ধন্যবাদ, দর্শক শ্রোতা যারা আছেন সকলকে ধন্যবাদ। অ্যাকচুয়ালি কোনো সন্দেহ নাই যে খুব একটা খারাপ সময় পৃথিবী অতিক্রম করছে, একই সাথে বাংলাদেশ আমরা একটা খুব বাজে সময় অতিক্রম করছি। এই করোনার কারণে গোটা পৃথিবীর মতো বাংলাদেশ একটা গরিব দেশ হিসেবেও কিন্তু বাংলাদেশ খুব এফেক্টেড। এখানে এই করোনাকে কেন্দ্র করে গত প্রায় 1 বছর নানা রকম সমস্যা আমাদেরকে ফেস করতে হচ্ছে। এখানে যে প্রশ্নটা আমাদের মুরাদ ভাই যেটা বললেন, উনি সরকারি দলের মানে সরকারের প্রতিনিধিত্ব, উনি মাননীয় প্রতিমন্ত্রী, উনি হয়তো বলবেন যে আমরা অনেক কিছু করেছি। আমি বলবো যে কিছুই করেন নাই। সেটা হলো একটা মানে সাধারণত যেরকম তর্ক আমরা করে থাকি সেরকম একটা তর্ক, তর্ক মানে একটা যা হয় বলার জন্য বলা। কিন্তু আসলেই ধরেন যে উনিও একজন নাগরিক হিসাবে, আমিও একজন নাগরিক হিসাবে, সাধারণ রাজনৈতিক কর্মী হিসাবে আমরা যদি একটু দায়িত্ববোধের জায়গা থেকে কথা বলি, তাহলে একদিকে যেমন আমাদের বলতে হবে যে গভর্নমেন্ট যে কিছুই করছে না তা নয়, আবার গভর্নমেন্ট যে সব কিছু করছে তাও কিন্তু ঠিক নয়। খুব বাস্তবতা হচ্ছে যে সাধারণ মানুষ হিসাবে আমরা এই কোভিড-19 যে ভয়াবহতা, এই ভয়াবহতায় আমরা কিন্তু সবাই মানে জর্জরিত। গভর্নমেন্ট হয়তো অনেক পরিসংখ্যান দিবেন, এটা হয়েছে ওটা হয়েছে, মৃত্যুর সংখ্যা কম, মানে এটা একটা আল্লাহর রহমত, যেটা বাংলাদেশের মানুষ এটা একটা মানে অনেক কিছু মোকাবেলা করতে করতে, বীর জাতি তো বিভিন্ন কিছু মোকাবেলা করতে করতে করোনাটাও তারা এক ধরনের ব্যক্তিগতভাবে তারা একটু মোকাবেলা করেছেন। কিন্তু আপনি যদি বলেন সরকারি উদ্যোগ যেটা, এই মহামারী এই সংকটের তুলনায় সেই সরকারি ব্যবস্থাপনা বলেন, সরকারের বরাদ্দ বলেন, সরকারের সেবা বলেন, সব কিছুই কিন্তু আসলে
সাধারণ মানুষের কাছে নানা রকম প্রশ্ন তৈরি করেছে। এই কোভিড যখন শুরু হয়েছে তখনই কিন্তু এই মাস্ক টাস্ক নিয়ে এইগুলো ভীষণ রকম দুর্নীতি, গোটা স্বাস্থ্য খাতেই ভয়াবহ রকম দুর্নীতি। একটা এই ধরেন পর্দার দাম, একটা টেলিস্কোপের দাম, একটা সাধারণ জিনিসপত্রের দাম, বালিশের দাম, এটার দাম ওইটার দাম নিয়ে গোটা স্বাস্থ্য খাতে একটা তুলকালাম হয়ে গেছে। সাধারণ মানুষ মনে করে যে স্বাস্থ্য খাতটা যদি খুব ট্রান্সপারেন্ট হতো, যেখানে মানুষের জীবন নিয়ে কথা, তাহলে অনেক মানুষ কিন্তু আরো বেশি সেবা পেতে পারত স্বাস্থ্য খাতে। তো সেই কারণে এখানে আমাকে বলতেই হবে যেটা, সেটা হচ্ছে যে সরকারের এই কোভিড মোকাবেলা করার জন্য আগাম আসলে কোনো প্রস্তুতি ছিল না। এবং সরকারের মফস্বলগুলোতে তো খুবই ভয়াবহ অবস্থা। মফস্বলে এখন একটু ইমপ্রুভ করেছে, কিন্তু মফস্বলের হসপিটালগুলোতে আপনার এটা কোভিড পরীক্ষা করবার মতো কোনো ব্যবস্থাই ছিল না। ঢাকাতে আমি দেখেছি যে হাজার হাজার মানুষ সারা দিন মানে এই কোভিড টেস্ট করার জন্য বা এর পরীক্ষার নিরীক্ষা করার জন্য, চিকিৎসা পাওয়ার জন্য এখানে করেছে। আমি ব্যক্তিগতভাবেও আমি কোভিড-19 আক্রান্ত হলাম। কেমন আমি এই ইসরাফিল ভাইকে একটু মনে করতে চাই। ইসরাফিল ভাই আর আমি এই তৃতীয় মাত্রাতেই যেদিন কথা বললাম একসঙ্গে, ইসরাফিল ভাই তার 3-4 দিন পরেই মারা গেলেন। ইসরাফিল ভাই, তাই না? ইসরাফিল ভাইয়ের বোধহয় ওইটা শেষ অনুষ্ঠান ছিল আমার সঙ্গে। যাই হোক, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। মূল কথা হচ্ছে যে এখানে আমরা যারা কোভিডে আক্রান্ত হয়েছি তারা জানি যে এই ক্ষেত্রে কোনো ধরনের সরকারি সাহায্য সহযোগিতা পাওয়া যায়নি। আমি, আমার মিসেস, আমার পরিবারের অনেকেই কিন্তু আমরা ভুগেছি, এবং সেটা সরকারি ক্ষেত্রের সহযোগিতাটা একেবারেই অপ্রতুল। সেটা আমাদের মনে যেমন একটা বেদনা দিয়েছে, সরকারের প্রতিও মানুষের নেতিবাচক ধারণা অনেক বেশি তৈরি হয়েছে। একেবারে নির্দ্বিধায় বলবো, আমার মনে হয় মুরাদ ভাই একমত হবেন যে আমাদের যেরূপ ব্যবস্থা নেওয়া উচিত ছিল, মানুষের সেরূপ ব্যবস্থা না নেওয়ার কারণে মানুষের মধ্যে কিন্তু সরকারের প্রতি একটা খুবই বিরূপ ধারণা তৈরি হয়েছে। জি, ডক্টর মুরাদ হাসান, আপনি একজন চিকিৎসক, রাজনীতিকের বাইরেও। সো আমি একটু আপনার কাছ থেকে বুঝতে চাইবো যে যেটি মেটা খোয়াম বলছেন যে বাংলাদেশের স্বাস্থ্য খাতের দুর্নীতি, অব্যবস্থাপনা এটা ছিল আগের থেকে, কিন্তু কোভিড আসলে অনেক বেশি উন্মোচিত করেছে। সো আপনার মনে হয় কি, মানে এরকম একটা মানুষের জীবন মৃত্যুর সঙ্গে সম্পর্কিত যে খাতটি, এবং সেই খাতটিতে আসলে এই শৃঙ্খলাটা কেন ফিরিয়ে আনা যায় না, গেল না বা যাচ্ছে না, কি মনে হয় আপনার কাছে? এবং অদক্ষতাও আছে। অদক্ষতা এই কারণে বলছি যে আমরা এমনিতেই সাধারণভাবে অভিযোগ করি যে আমাদের এখানে জনস্বাস্থ্যে বা সাধারণভাবে স্বাস্থ্য খাতের জন্য সরকারের বরাদ্দ অপ্রতুল বা কম, দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে কম। কিন্তু আবার যেটুকু বরাদ্দ দেওয়া হয় সেটুকু তারা ব্যয় করতে পারে না, সেটিও এক ধরনের অদক্ষতা। তারপরে তো এক্সপেন্ডিচারের আবার কোয়ালিটির প্রশ্ন আছে। আপনার কাছে কি মনে হয়, মানে এই জায়গাটাতে নজর দেওয়া সম্ভব হচ্ছে না কেন, বা দিলেও সমস্যাটা কোথায়? আমাদের সরকারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর সার্বিক তত্ত্বাবধানে আপনি জানেন যে করোনার শুরুর দিক থেকে, অর্থাৎ আপনি নিশ্চয়ই জানেন যে এই 2020 সালের 8ই মার্চ প্রথম আমাদের দেশে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। সেই শনাক্ত হওয়ার পর থেকে কিন্তু সরকার সামগ্রিক পদক্ষেপ নিয়েছে। এখন প্রশ্ন হলো যে বিভিন্ন দুর্নীতি এবং অব্যবস্থাপনার যে বিষয়টি, এটি আসলে মানে নতুন করে বলবো যে তা না। এখানে আমাদের অদক্ষতা এবং এই সার্বিক যে প্রস্তুতি গ্রহণ এবং যাতে কোনো ধরনের দুর্নীতি মুক্তভাবে, নির্ভুলভাবে, দক্ষভাবে, অভিজ্ঞতা নিয়ে কাজ করার ক্ষেত্রে সমন্বিত প্রক্রিয়ার মধ্যে ঘাটতি ছিল বলে আমি মনে করি। এখানে যেটা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত এরকম না, আর কিছু মুনাফালোভী ব্যবসায়ী তো থাকেই, যারা করোনা বা বৈশ্বিক দুর্যোগ বা প্যান্ডেমিক এগুলোকে তারা মনে করে যে এটা একটা তাদের জন্য সুযোগ, হ্যাঁ, তাদের জন্য এখনই সময়। কিন্তু সেই সুযোগ তো তারা একা কাজে লাগাতে পারে না, মানে সেই সুযোগ তো তারা একা কাজে লাগাতে পারে না, মানে তাদের তো অন্য প্রশাসন, রাজনৈতিক নেতা বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গের সহায়তা তো দরকার হয় সেই সুযোগ কাজে লাগাতে।
এখানে কিন্তু জিল্লু ভাই আপনাকে একটা বিষয় এখানে নিশ্চয়ই আপনি আমার সাথে একমত হবেন যে জি। যারা দুর্নীতির সাথে সম্পৃক্ত ছিল এই করোনার সময় বা বিগত সময়ে যারা দুর্নীতিতে আসক্ত বা নিমজ্জিত ছিল তাদের বিরুদ্ধে কিন্তু সরকার ব্যবস্থা গ্রহণ করেছে। আপনি জানেন যে আমাদের একেবারে সর্বোচ্চ পর্যায় থেকে আমাদের বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ দেওয়া হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে, পরিচালক পর্যায়ের অনেককে পরিবর্তন করা হয়েছে যারা দক্ষতার সাথে, যোগ্যতার সাথে, সফলতার সাথে পরিচালনা করতে পারছিলেন না তাদেরকে পরিবর্তন করা হয়েছে এবং দুর্নীতি পরায়ণ অনেক কর্মকর্তা কর্মচারীকে অলরেডি গ্রেফতার করা হয়েছে। তাদেরকে দুর্নীতি দমন কমিশন থেকে তাদেরকে তাদের সম্পত্তির অনুসন্ধান এবং তাদেরকে তলব করা হয়েছে, তাদের এই সম্পত্তির হিসাব দেওয়ার জন্য বলা হয়েছে, তাদেরকে দুদকের সেই কার্যালয় প্রধান কার্যালয়ে তাদেরকে হাজিরা দিয়ে তাদের এই এই তাদের সম্পর্কে মানে সকল তথ্যাদি কিন্তু দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে সরকার কিন্তু এগুলো পদক্ষেপ নিয়েছে এবং এই সমস্ত দুর্নীতিতে যারা সম্পৃক্ত ছিলেন তাদের বিরুদ্ধে সরকার কিন্তু কঠোর হাতে ব্যবস্থা গ্রহণ করছে। এখন যারা আসলে এই যে আপনি যেটা বললেন যে এই দুর্নীতিটা কেন এইভাবে সমূলে উৎপাদন করা সম্ভব হচ্ছে না, দুর্নীতি পৃথিবীর তো সব দেশেই আছে, কোন দেশে দুর্নীতি নাই, কম আর বেশি, কিন্তু এটা সমূলে উৎপাদন করা বা শতভাগ নির্মূল করাটা আসলে আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা ছাড়া। বাট সেটি কেউ আশাও করে না ডক্টর মুরাদ, সেটি কেউ আশাও করে না যে সব সমূলে উৎপাদন করা সম্ভব, কিন্তু যেটি মানুষ আশা করে বা যেটি আশা করা স্বাভাবিক সেটি হচ্ছে কেউ দুর্নীতি করলে তিনি আইনের আওতায় আসবেন এবং তার শাস্তি হবে এবং তিনি কোনো আশ্রয় প্রশ্রয় পাবেন না রাষ্ট্র কর্তৃক বা সরকার কর্তৃক। জি নিশ্চয়ই, এবং এটা আশ্রয় প্রশ্রয় যে সরকার দিচ্ছে না এই ব্যাপারে তো আপনি এখন আপনার আমি কয়জনের নাম বলবো, আপনার সেই কি বলে তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মকর্তা এই নামটা কি কিছুদিন আগে গ্রেপ্তার হয়েছে, যে হাজার কোটি টাকা লুটপাট করেছে, সেই আলতাব নাকি আফজাল 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 সেই আফজালকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। হ্যাঁ, এবং আপনি জানেন যে ওখানে একজন প্রজেক্টের ড্রাইভার থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ড্রাইভার মালেক, এদেরকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। 12 জনের নাম তালিকা প্রকাশ করা হয়েছে, তাদেরকে দুদকে ডাকা হয়েছে, তাদের সকল সম্পত্তির হিসাব নিকাশ নেওয়া হচ্ছে এবং এইটা কিন্তু সরকার এই ব্যাপারে কিন্তু কঠোর অবস্থানে আছে সব ক্ষেত্রেই। আপনার শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতি না, সকল ক্ষেত্রে যেখানে দুর্নীতিতে যারাই জড়িয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, তথ্য প্রমাণ সহ তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে সরকার কিন্তু সব ধরনের উদ্যোগ এবং পদক্ষেপ নিয়েছে। আমি মনে করি যে এটা এই দুর্নীতির মাত্রা অনেক কমে আসছে আগের চেয়ে, সরকার এই ব্যাপারে আরো সজাগ এবং সচেতন ভাবে কাজ করে যাচ্ছে এবং এই পরিস্থিতির পরিবর্তন অবশ্যই ইনশাআল্লাহ ঘটবে, এটা আমি বিশ্বাস করি, সময়ের ব্যাপার। জি মিস্টার কোয়েন, কোভিডকে কেন্দ্র করে যে দুর্নীতি, আমি বলবো যে এখন বাংলাদেশে বর্তমানে কয়েকটা ইস্যু খুব ইম্পর্টেন্ট। মুরাদ ভাই যেটা বললেন যে অদক্ষতা, দুর্নীতি, এইগুলোর কারণে অনেক প্রবলেম হচ্ছে। এখন বাংলাদেশে দুর্নীতির সঙ্গে আপনি সন্ত্রাস, ধর্ষণ, এই যে একটা মানে ভয়াবহ একটা অবস্থা তৈরি হয়েছে, তিনটে জিনিস যদি আপনি একত্রিত করেন, হ্যাঁ গভর্নমেন্ট যেগুলো মিডিয়াতে প্রকাশিত হচ্ছে, যেগুলো ধরা পড়ছে নানা রকমভাবে কোনো ফাঁকে, আর সেগুলোর ব্যাপারে গভর্নমেন্ট অনেক জায়গায় গ্রেপ্তার করছেন, কারণ নামে হয়তো দুদুকে ডাকছে, এগুলো করছেন। কিন্তু আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে এগুলো করার পরেও আপনাকে বলতে হবে যে আজকে সমাজে একটা মারাত্মক অস্থিরতা তৈরি হয়েছে। দুর্নীতি একেবারে রন্ধ্রে রন্ধ্রে চলে গেছে, ভয়াবহ আকারে দুর্নীতি হচ্ছে, সে কোনো কিছুই মানছে না। সন্ত্রাস এখন আপনি দেখবেন একেবারে গ্রাম পর্যায়ে। আমি কয়েকদিন আগেও বাড়িতে গেলাম, আমি দেখলাম যে একেবারে প্রত্যন্ত এলাকাতেও যে শান্তিটা ছিল একটা গ্রামের মানুষের মধ্যে, সেখানেও এক ধরনের মস্তান ডেভেলপ করেছে, সরকারি দলের মস্তান।
এবং ধর্ষণ দেখেন আজকের মাস্তান তো চিরকাল সরকারি দলেরই হয়, আজকে দেখেন বিরোধী দলে থেকে তো কেউ সাহস করে না, আপনারাও না, আমি বলছি যে এই এখন যে অবস্থাটা হচ্ছে না, সবকিছুর ধরেন যে একটা ব্যালেন্স থাকে, ইমব্যালেন্সড হয়েছে সোসাইটি, আমি সেটা বলছি। যে ধর্ষণ দেখেন আজকেও, এই যে ধর্ষণের বিরুদ্ধে এত কিছু চলছে, আজকেও দেখবেন পত্রিকায় খবর আছে যে ধর্ষণ হয়েছে, জোর করে দরজা ভেঙে একজন মেয়েকে ধর্ষণ করা হয়েছে। মানে মৃত্যুদণ্ডের ঘোষণাও না, অবদমিত কোনো করতে কিছুই পারছে। কিন্তু এই ধর্ষণ, সন্ত্রাস, দুর্নীতি এগুলোকে কিন্তু রোধ করতে পারছে না। আমার মনে হয় মুরাদ ভাই একমত হবেন আমার সঙ্গে যে এগুলোর কারণ কি, কেন এই সন্ত্রাস, দুর্নীতি, ধর্ষণ এই মাত্রায় যে জনজীবনের একেবারে শেষ পর্যায় পর্যন্ত, একেবারে প্রান্তিক পর্যায় পর্যন্ত এরকম একটা পরিবেশ তৈরি হয়ে গেল দেশে। একটা গভর্নমেন্ট দীর্ঘকাল, 1 দশক ক্ষমতায় থাকার পরেও এরকম একটা পরিস্থিতি কেন তৈরি হলো, এটা আসলে একটা রাষ্ট্রবিজ্ঞানের একটা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়েই আসলে কিন্তু দেখার দরকার। সমাজবিজ্ঞান বা রাষ্ট্রবিজ্ঞান বলেন, তার দৃষ্টিভঙ্গি থেকে আমাদের বিবেচনা করা দরকার যেগুলো কেন হচ্ছে। হয়তো ধরেন মুরাদ ভাইরা বলবেন, হ্যাঁ আমরা তো ক্রস ফায়ার দিচ্ছি, আমরা তো জেলে দিচ্ছি, আমরা তো ধরে ঠ্যাং ভেঙে দিচ্ছি, আইন করছি। অনেক কিছু করছি, আমরা তো পার্লামেন্টে একেবারে আইন তৈরি করে দিচ্ছি, তারপরে হচ্ছে না। এটা গভর্নমেন্টের তো দায় নিতে হবে, গভর্নমেন্টকে দায় নিতে হবে। এই যে যা হচ্ছে তার সব কিছুর দায়িত্ব গভর্নমেন্টকে নিতে হবে। দীর্ঘকাল একটা গভর্নমেন্ট কিন্তু আছে। আমার মনে হয়েছে কি, যেটা আমি বলছিলাম যে এটা একটা সমাজবিজ্ঞানের দৃষ্টিভঙ্গি থেকে আপনাকে দেখতে হবে। সেটা হচ্ছে সমাজে রাজনৈতিক ভারসাম্যহীনতা একেবারে নেই, মানে ভারসাম্যটা একেবারে নেই। ফলে গ্রাম পর্যায় পর্যন্ত একচ্ছত্র এই যে আওয়ামী লীগের দাপট, একচ্ছত্র আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, তার যে দাপট, এই দাপটের সামনে কিন্তু আজকে কেউ কথা বলতে পারছে না। এখানে ধরেন অপোজিশন নাই, অপোজিশন যারা আছে তারা নানা হামলা, মামলা, হত্যা, নানা কারণে কিন্তু প্র্যাকটিক্যালি যেটা হচ্ছে যে অপোজিশন রোল নিতে পারছে না, গভর্নমেন্ট অপোজিশনকে রোল নিতে দিচ্ছে না। ধরুন যে একটা গ্রামে একটা ছেলে অন্যায় করছে, সেখানে যদি পাল্টা একটা গ্রুপ থাকে যারা সেই অন্যায়ের প্রতিবাদ করবে, তাহলে কিন্তু সে অতটা মানে অন্যায় করবে না বা অতটা হিংস্র হয়ে কি অতটা সন্ত্রাসী হতে পারবে না। অপোজিশন ভোগবাদের চর্চা করতে করতে তারাও আসলে ভোগবাদী হয়ে এখন আর আসলে ওই না না, সেটা না, ক্ষমতায় তো বিএনপিও দীর্ঘকাল ছিল। ভোগবাদের বিষয় না। আপনি দেখেন এটা বিএনপির ব্যাপার তো না শুধু। আপনি দেখেন আমাদের বাংলাদেশে এখন এমন কোন রাজনৈতিক দল নেই, ছোট ছোট দল, ইভেন মনে করেন পাটকল শ্রমিকরা যখন আন্দোলন করে তাকেও হামলা করা হচ্ছে। এখন মনে করেন গার্মেন্টস শ্রমিকরা বেতন পাচ্ছে না, তাকেও পিটানো হচ্ছে তো। তার মানে হোল পলিটিক্যাল প্রসেসটাই কিন্তু এখানে আপনার ডিস্ট্রয় হয়েছে, একেবারে মানে একটা সর্বনাশের মধ্যে গেছে টোটাল পলিটিক্যাল প্রসেসটা। আমি যেটা বুঝি, আমার ছোট জ্ঞানে আমার যেটা মনে হয় যে রাষ্ট্র হলো গড়ে উঠেছে একটা দীর্ঘ প্রক্রিয়ার ভিতর দিয়ে, এবং সেখানে রাষ্ট্র পরিচালনা করার একটা অপরিহার্য মৌলিক শর্ত হচ্ছে ডেমোক্রেসি থাকতে হবে। এবং সেই ডেমোক্রেসিতেও একটা অপরিহার্য শর্ত হচ্ছে যে সেখানে সকলের মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে, সকলকে কথা বলবার অধিকার দিতে হবে। সেখানে যত ক্ষুদ্র মতামতই হোক না কেন, সেই মতামতকে প্রকাশ করবার কিন্তু একটা স্পেস আপনাকে দিতে হবে। রাষ্ট্র সেটা যখন দেয় না, তখন দেখা যায় যে সেখানে কিন্তু এক ধরনের স্বৈরাচারিতা ডেভেলপ করে, সেখানে এক ধরনের দুর্নীতি হয়, সেটা মোকাবেলা করা যায় না, সন্ত্রাস হয়, ধর্ষণ হয়, হত্যা হয়, একচ্ছত্র একটা আধিপত্যের কারণে কিন্তু এটা হয়। এই জন্য রাষ্ট্রবিজ্ঞানে তো বলেছে যে আপনার অপোজিশনকে আপনাকে এখানে দিতে হবে। এখন আপনি যেটা বললেন যে আজকে বিএনপি এরকম একটা অবস্থার কারণে, এখন ধরেন আওয়ামী লীগের আমি অনেক ভালো ভালো নেতার বলতে শুনি, আমি আজকে কাদের সাহেবের বলতে শুনলাম যে বিএনপি কোনো কাজের না, এরকম একটা কথা উনি বলেন। অ্যাকচুয়ালি দেখেন যে যিনি সরকারে থাকেন তার ভাবাদর্শ যদি গণতান্ত্রিক হয়, যিনি সরকারে থাকেন, এটা তো আমরা মনে করি যে আওয়ামী লীগ একটা গণতান্ত্রিক শক্তি আমরা মনে করতাম, এরশাদের কাছে এটা আমরা প্রত্যাশা করি না, বা আইয়ুব খানের কাছে এটা প্রত্যাশা করি না, কারণ তারা ডিকটেটর, কেমন। কিন্তু যারা গণতান্ত্রিক শক্তি বলে দাবি করেন,
যারা গণতন্ত্রকে একটা ভাবাদর্শ হিসাবে গ্রহণ করেন, তাদের তো উচিত থাকে যে সেটা হলো যে আপনার অন্য অন্য মত যাতে এখানে প্র্যাকটিস করতে পারে। এখন যখন আপনি গোটা রাষ্ট্রযন্ত্র দিয়ে আজকে বিএনপিকে চেপে ধরেছেন, দেখেন জিল্লু ভাই, আমি একটা কথা বলি, মুরাদ ভাই আমার সাথে একমত হবেন যে ছোট ছোট দলকে আপনারা টুকটাক স্পেস দিচ্ছেন, কিন্তু ধরেন আমি বাড়িতে গেলাম, আমি এমপি ছিলাম সেখানে, তো আমি বাড়িতে গেলাম, আমার সঙ্গে সঙ্গে আমার ওখানে কিন্তু কোনো রাজনীতি করবার সুযোগ নেই, পুলিশ টুলিশ এটা ওটা দিয়ে আমি একটা ঘেরাও অবস্থার মধ্যে থাকি। কেমন? এখন এটা আমি মোকাবেলা করব। এখন তো সরকার গুলি করে দিচ্ছে এবং বিচার বহির্ভূত হত্যা, র্যাব আপনার এই যে ক্রস ফায়ার, তারপরে আপনার কি বলে ভুয়া মামলা, কেমন মানে গায়েবী মামলা দিয়ে এমন একটা পর্যায়ে করা হয়েছে, সেখানে পুলিশ কিন্তু একটা বেপরোয়া হয়ে উঠেছে। সেটা মোকাবেলা করার জন্য বিএনপি তো কোনো সশস্ত্র রাজনৈতিক দল না যে আপনি সশস্ত্রভাবে গোটা রাষ্ট্রযন্ত্র আজকে সশস্ত্র আক্রমণ করছে একটা গণতান্ত্রিক শান্তিপ্রিয় আপনার শক্তির উপরে। সেখানে বিএনপি তো সশস্ত্র শক্তি না যে সে সশস্ত্রভাবে সেটা মোকাবেলা করবে। সুতরাং বিএনপিকে একটা সময়ের জন্য অপেক্ষা করতে হচ্ছে। আমি যে কথাটা বলছি, আমি কনক্লুশনে বলি, আমি সেটা বলি যে আজকের এই অদক্ষতা বলেন, দুর্নীতি বলেন, সন্ত্রাস বলেন, ধর্ষণ বলেন যেটা হচ্ছে, এটা কিন্তু আমার মতে সেটা হচ্ছে যে রাজনৈতিক যে ভারসাম্যহীনতা তৈরি হয়েছে রাষ্ট্রে, সমাজে, সর্বত্র, এই ভারসাম্যহীনতা হওয়ার কারণেই কিন্তু আজকে এই ধর্ষণ বলেন, সন্ত্রাস বলেন, দুর্নীতি বলেন, এটা বেপরোয়া হয়ে উঠেছে। এটা যদি আপনি কমাতে চান তাহলে পরে অবশ্যই মুরাদ ভাইকে একমত হতে হবে যে না, আমাদের এখানে প্রকৃত গণতন্ত্র, রিয়েল ডেমোক্রেটিক প্র্যাকটিস যেটা, ধন্যবাদ সেটা আমাদের। ডক্টর মুরাদ হাসান। জি, ধন্যবাদ। খোয়াম ভাইয়ের কথাগুলো শুনতে অনেক ভালো লাগে। আপনি অনেকবার বলেছেন খোয়াম ভাই, আমি আপনার সাথে বিনয়ের সাথে যে কথাগুলো বলতে চাই যে আসলে এই যে ধর্ষণ বা অসামাজিক কার্যকলাপ, এটা কোনো দল বা কোনো আসলে রাজনৈতিক বিষয় কি? এটা একেবারেই আমি তো মনে করি যে বিকৃত মানসিকতার মানুষ যারা অসুস্থ, বিকৃত এবং যাদের হিতাহিত জ্ঞান আছে কিনা, কিংবা যারা নেশাগ্রস্ত বা যে কোনো কারণেই হোক মানসিক ভারসাম্য যাদের নাই, তারা এই ধর্ষণের মতো এরকম পৈশাচিক, অমানবিক, কুরুচিপূর্ণ এবং এই ধরনের সামাজিক ব্যাধির মতো একটা অন্যায় অপরাধ সংগঠিত করে। এর সাথে কি আসলে রাজনৈতিক দলের কোনো সম্পর্কের প্রয়োজন আছে? এটা কি আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি বা কোনো জাসদ বাসদ এই ধরনের তো কোনো দলের ব্যাপার না। এরা অপরাধী, এরা অপরাধ করলে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা আইনি প্রক্রিয়ার মাধ্যমে। আজকে সারা বাংলাদেশে আমরা দেখলাম আন্দোলন হলো। হ্যাঁ, এই আন্দোলনের সাথে আমরা কিন্তু দ্বিমত করার মানসিকতা পোষণ করি না। অবশ্যই প্রত্যেকটি নাগরিক তার অধিকার প্রতিষ্ঠার জন্য সে রাজপথে আসতে পারে, দাবি করতে পারে, তার অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে পারে। এবং এই আন্দোলন একটা পর্যায়ে যখন গেল, আমরা দেখলাম যে আমাদের বিরোধী দল বলবো না, আমাদের বিএনপি বা আমাদের মানে বিরোধী পক্ষ যারা, বিরোধী শিবিরে যারা আছেন, তারা এক দফা দাবিতে চলে আসলেন যে এই সরকার ব্যর্থ, এদের পদত্যাগই একমাত্র রাস্তা। হ্যাঁ, ব্যর্থতার দায়ভার নিয়ে সরকারকে পদত্যাগ করতে হবে, স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে, হ্যাঁ, এরকম সবাইকে। তো আমার বক্তব্যটা হলো, এটা কি কোনো সমাধানের রাস্তা? এটা কি আসলে ধর্ষণের সাজা হিসেবে সরকার দায়িত্ব ছেড়ে দিল বা দায়িত্ব থেকে অব্যাহতি নিল, ধর্ষণ বন্ধ হয়ে যাবে? এটা কি খোয়াম ভাই, আপনি একমত কিভাবে? আমি একটু আসলে এখানে একটা শেষ করি খোয়াম ভাই, এখানে হ্যাঁ, আপনি রাজনৈতিক অস্থিরতার কথা বলতে পারেন। আজকে 12 বছর আমাদের আওয়ামী লীগ সরকার বা মহাজোট সরকার এখানে নেতৃত্ব করছে, সরকারের দায়িত্ব পালন করছে। অবশ্যই সফলতার দাবি সরকার করতে পারে, ব্যর্থতার দায়ভারও সরকারকে নিতে হবে। এখানে আমি দ্বিমত করার মানসিকতা আমি পোষণ করি না। কিন্তু আমাদের দাবিটা কি ছিল? যে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, আইন তৈরি করতে হবে, প্রণয়ন করতে হবে। সেটি কিন্তু সরকার করেছে। দেখেন, এখন কিন্তু সংসদ চলছে না, অধিবেশন চলছে না, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকে
সেই ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, সেটা অধ্যাদেশ আকারে জারি করেছে সেই আইন প্রতিষ্ঠার মধ্য দিয়ে মহামান্য রাষ্ট্রপতি সেই অর্ডিন্যান্স অধ্যাদেশ জারি করে, এবং সেই স্বাক্ষর হওয়ার পর থেকেই সেটা কার্যকর হয়েছে, এবং ইতিমধ্যে একাধিক ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে, সাজা দেওয়া হয়েছে। তো এরপরে আর ধর্ষকদের জন্য আমরা কি, মানে এটা তো সামাজিক যে বিষয়টা আপনি যেটা বলছেন যে অস্থিরতা বা অন্যান্য যে রাজনৈতিক মানে প্রক্রিয়ার কথা বলছেন, এখানে তো আমাদের প্রত্যেক নাগরিক, প্রত্যেকটি সুস্থ মানুষকে, দেশপ্রেমিক মানুষকে, দেশের জাতির এবং আমাদের মা বোন, আমাদের পরিবার পরিজনকে নিরাপদ রাখার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে কাজ করতে হবে। এখানে তো শুধু আন্দোলন করলেই হবে না, এখানে তো মিছিল মিটিং করলেই হবে না, এখানে তো প্রেস ক্লাবের সামনে সকলেই চিৎকার করে মানুষ জমায়েত করে সরকার পতনের দাবি, এই ধরনের কার্যক্রমের মধ্য দিয়ে কিন্তু এই সমস্ত সমস্যার সমাধান হবে না। জনগণকে আমি মনে করি যে আপনারা জনগণের প্রতি আপনাদের যে দায়বদ্ধতা আছে, সেই দায়বদ্ধতাটা যদি আপনারা পালন করেন আপনাদের জায়গা থেকে, তাহলে কিন্তু এই সমস্যাগুলো সমাধান করা সম্ভব বলে আমি মনে করি। এখানে হতাশার কারণে বা রাজনীতিতে কোনো স্পেস দেওয়া হচ্ছে না, কোনো ধরনের ভারসাম্যতা নাই, এই কথাগুলোর সাথে আসলে আমি একমত হতে পারছি না। আমি তো দেখছি প্রতিনিয়ত সমগ্র বাংলাদেশে আমাদের বিরোধী শিবির বা বিরোধী পক্ষ বা রাজনৈতিক পক্ষ প্রতিপক্ষ, যে ভাষাই বলি না কেন, আমি কাউকে এখানে শত্রুপক্ষ বলতে চাচ্ছি না। এখানে রাজনীতিতে পক্ষ বিপক্ষ থাকবেই, সরকারের বিরোধী দল রাজনৈতিক সংগঠন থাকবেই, তারা তো সমগ্র বাংলাদেশে আন্দোলন করছে। সমস্ত আজ প্রতিদিন তো প্রেস ক্লাবে, প্রতিদিন ঢাকায়, শাহবাগে, সব জায়গায় তো অবাধে কার্যক্রম করছে সবাই। কিন্তু যখন বিশৃঙ্খলা তৈরি করা হয়, ভাঙচুর করা হয়, নৈরাজ্য করা হয়, অস্থিতিশীলতা করা হয়, তখন সরকার, আইন শৃঙ্খলা বাহিনী সেখানে হয়তো বাধা দেয়। আর নির্বাচনী এলাকায় আপনি যেটা বলছেন যে গেলে কি বলে র্যাব, পুলিশ বা এরকম আইন শৃঙ্খলা বাহিনী ঘেরাও করে রাখে, কই এটা কি কারণে ঘেরাও করে রাখবে? আপনি অবশ্যই আপনার নির্বাচনী, আমি তো আমার এলাকায় যাই, কই আমাদের তো যারা বিরোধী দলের আছে এরা তো কাজ করছে, আপনাকে তো মাথায় তুলে রাখবে, না আমরা তো আপনাকে তো মাথায় তুলে রাখবে, আর আমাদেরকে তো বেরোতে দেবে না। না আমাদের কথা বলছি না, আমি বলছি যে অন্যান্য রাজনৈতিক সংগঠনগুলো তারা কিন্তু তাদের কার্যক্রম আমার নির্বাচনী এলাকা কোথাও কোনো রাজনৈতিক দল সভা করতে পারে না। আমি টেলিভিশনে দেখলাম একটা কথা বলি, করলো জামালপুরে, এবং আমি তো এই যে অন্য সব চ্যানেলগুলোতে গতকালকেও দেখলাম যে আমাদের বিএনপি থেকে বড় আকারে মিছিল, প্রত্যেক বিশাল মিছিল। তো এই যে ইয়েগুলো, আমি জানি না আপনার রাজবাড়িতে ওখানের পরিবেশ সম্পর্কে আপনি আমার চাইতে ভালো জানবেন। তো আমি মনে করি যে সরকার এই মানসিকতা পোষণ করে না, যে বিরোধী দলকে দমন পীড়ন, এটা আমি মোটেই বিশ্বাস করি না। এবং এখানে রাজপথে যদি আপনি ওবায়দুল কাদের সাহেবের কথা বলেছেন, আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, রাজনৈতিক ভাবে আপনারা আন্দোলন বা যে কোনো যে সরকার বিরোধী বলেন আর যে কোনো ইস্যুতে বলেন, আন্দোলন যে ইস্যুতে আপনারা করেন সেই ইস্যুতে না থেকে আপনারা চলে যান সরকার পতনের আন্দোলন। আচ্ছা ঠিক আছে, সরকার পতনের আন্দোলন করার জন্য যে পরিমাণ জনমত, নেতা কর্মী এবং সমর্থক প্রয়োজন, সেই অবস্থান থেকে এই 12 বছরে আমরা দেখতে পেরেছি বিএনপির মধ্যে। বিএনপি কি সেরকম একটি সফল আন্দোলন একবারের জন্য করতে পেরেছে? প্রতিবারই শুধু আমরা দেখি হুমকি ধমকি, যে এই ঈদের পরে, রোজার ঈদের পরে, কোরবানির ঈদের পরে, বা এই বিভিন্ন কিছুর পরে, পূজার পরে তো আন্দোলন করে এই সরকারের পতন আমরা নিশ্চিত করব, এই স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার। এরকম আমরা প্রতিদিনই শুনি। ফখরুল ইসলাম আলমগীর সাহেব, রুহুল কবির রিজভী সাহেব, আরো অনেক নেতৃবৃন্দ আছে, গয়েশ্বর সাহেব, এরা অনেকেই অনেক বক্তব্য করেন, অনেক কথাবার্তা বলেন, সরকারকে টেনে হিচড়ে নামিয়ে ফেলবে। তো আসলে তো সেই অবস্থান, সেই বাস্তবতা জনগণ তো মাঠে দেখে না। এই উপনির্বাচন গুলোতেও তো আমরা দেখি যে বিএনপি আসলে নির্বাচনের সার্বিক মন মানসিকতা নিয়ে নির্বাচন করার জন্য আসে, নাকি আসলে ওই সরকার যে নির্বাচন করার পরিবেশ রাখে নাই, বা নির্বাচন কমিশন পক্ষপাত দুষ্ট, বা একটা আসলে সরকারকে প্রশ্নবিদ্ধ করার মানসিকতা নিয়ে
তারা এই নির্বাচনে অংশগ্রহণ করে? তারা তো আগেই বলে মুরাদ ভাই, এই যে সালাউদ্দিন সাহেবকে নির্বাচনটা করলেন, উনি প্রতিদিন বলতেছে মুরাদ ভাই, আমরা তো ভোটে জিততে পারবো না। মুরাদ ভাই, মুরাদ ভাই, প্রার্থী যদি নিজেই বলে ভোটে জিততে পারবো না, উনি কি নির্বাচন করবেন আপনি বলেন? না মুরাদ ভাই, মুরাদ ভাই, আমার মনে হয় আমরা আবার ওই রকম একটা বিতর্কেই চলে যাচ্ছি। আমি তো আপনাকে একটু অন্যরকম জানি, ওই জন্য আপনাকে বলছি যে আমরা এরকম তর্কটা না করি, কেমন? কারণ হলো আমি একটু একাডেমিক মানে আলোচনা করতে চাচ্ছিলাম। সেটা হলো যে হ্যাঁ, সেটা হচ্ছে যে আপনাকে মানতে হবে, এটা আমি যে কথা বলছিলাম, আপনাকে এটা বুঝতে হবে বা মানতে হবে আমাদের সবাইকে, যে আজকের সমাজে যে অস্থিরতা, এই যে ধর্ষণ, নিপীড়ন, যাই বলেন, সন্ত্রাস, তারপরে দুর্নীতি, সব কিছু কিন্তু এমনি এমনিতে হচ্ছে না। এটা আমি বলছি যে পৃথিবীর ইতিহাস যদি আমরা ঘেঁটে দেখব যে যেখানেই গভর্নমেন্ট সেখানকার গণতান্ত্রিক আচরণ করছে না বা দায়িত্বশীল আচরণ করছে না, সেখানেই কিন্তু দেখা যাচ্ছে যে এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে। কিরকম? যেমন ধরেন যে যত অন্যায় হচ্ছে, ধর্ষণ বলেন, এই যে লুটপাট বলেন, আপনি তো একমত হবেন যে এই যেগুলো প্রকাশিত হচ্ছে মিডিয়াতে, তার সবগুলোতেই দেখা যাচ্ছে কিন্তু হয় যুবলীগ নয় ছাত্রলীগ, এরা জড়িত এবং ভয়ঙ্কর রকম ভাবে জড়িত বেশিরভাগ। এখন এখানে তো আওয়ামী লীগ একটা বড় দল, এটা দীর্ঘকালের ঐতিহ্যবাহী একটা দল। সেই দল তার সংগঠনকে চেতনায় এবং মননে এমনভাবে গড়ে তুলেছে, যেটা আজকে মানে একেবারে ব্যাপক লুটপাটে ব্যস্ত হয়েছে, ধর্ষণে ব্যস্ত হয়েছে। এটা হচ্ছে বাস্তবতা। আজকে আপনি ডাটা নেন, সমস্ত ডাটাগুলোতে দেখেন আপনি যে এই ধর্ষণ, এই লুটপাট কারা করছে, সবই কিন্তু সরকারি দলের ছত্রছায়ায়। আপনি যেটা বললেন যে ধর্ষকের কোনো দল নেই, এটা কিন্তু আমাদের কিতাবি কথা। কিন্তু একটা লোক যখন ধর্ষণ করে বা দুর্নীতি করে বা সন্ত্রাস করে, সে যখন কোনো রাজনৈতিক পরিচয় যখন বহন করে, তখন কিন্তু এই কথা বলবার আর কোনো সুযোগ থাকে না যে সে আমাদের কোনো দলের না বা সে ধর্ষকের কোনো দল নেই। একটা রাজনৈতিক দলকেও কিন্তু একটা গণতান্ত্রিক মননশীলতা দিয়েই গড়ে তুলতে হয়। সেখানে সে কর্মী ধর্ষণের কথা ভাববে না, সেখানকার সেই কর্মী লুটপাটের কথা ভাববে না, আপনার সন্ত্রাসের কথা ভাববে না। সেইভাবে একটা মন মানসিকতা, কিন্তু একটা রাজনৈতিক সংস্কৃতি বলে যে কথাটা আছে, সেই ধরনের একটা রাজনৈতিক সাংস্কৃতিক একটা চেতনা বা মনন সেখানে একটা গড়ে ওঠে। যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে এই আপনার ধরেন যে নির্বাচনী ব্যবস্থা ভেঙে যাওয়ার কারণে এবং জবরদখল করে ক্ষমতায় থাকার কারণে গভর্নমেন্টকে কিন্তু আজকে মস্তান, গুন্ডা, পান্ডা এটার উপরে কিন্তু নির্ভর করতে হচ্ছে। পুলিশ কিন্তু আজকে যে আচরণ করছে, আপনি দেখেন যে এই যে এক মেজরকে মেরে ফেললো, আবার এই কয়েকদিন আগে দেখলাম রায়হান নামে একটা ছেলেকে মেরে ফেললো। বেপরোয়া, মানে বেপরোয়া অবস্থা একটা তৈরি হয়েছে সমাজে। এই দায়টা হলো আপনাকে গভর্নমেন্টকে নিতে হবে। আপনি যেটা বললেন যে এই যে নির্বাচন করার জন্য যদি আমি একটা জিনিস, আপনারা তো দুজনেই পলিটিশিয়ান, আমি জাস্ট ছোট্ট করে ইন্টারাপ্ট করি। যেমন আপনি যেমনটা বলছেন যে এই যে পুলিশ যা করছে গভর্নমেন্টকে দায় নিতে হবে, আপনাদের সময় পুলিশ কিছু কিছু কাজ করেছে, তার দায় নিশ্চয়ই তখনকার সরকারকে বা আপনাদের এবং যেমনটা ডক্টর মুরাদ আবার উল্টো দিকে বলছেন যে বিশৃঙ্খলা তৈরি হলেই পুলিশ ব্যবস্থা নেয়, আদারওয়াইজ নেয় না। তাহলে প্রশ্ন হচ্ছে যে বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে পুলিশের যে নির্যাতন হয়েছিল, যেটি আওয়ামী লীগ বহুবার অভিযোগ করেছে যে তাদেরকে সভা সমাবেশ করতে দেওয়া হচ্ছে না, তাদের নেতাদের রাস্তায় পেটাচ্ছে, তখন কি আসলে আওয়ামী লীগ বিশৃঙ্খলা তৈরি করেছিল কিনা? মানে আপনাদের দুজনের কাছে আমার আমি ওইটা বলছিলাম যে ওখানে আসবো আমি। মুরাদ ভাই যেটা বললেন যে আপনারা ইলেকশন করার জন্যে আসেন, মুরাদ ভাই একটু ডাক্তার মানুষ এবং খুব সজ্জন মানুষ, শিল্পী মানুষ, আবার রাজনীতিবিদ, একই অঙ্গে অনেক সজ্জন মানুষ, আপনার মতো সজ্জন মানুষ। আমি আসলে ওনাকে বিনয়ের সাথে বলতে চাই, সেটা হচ্ছে যে আসলে মুরাদ ভাই আপনি বলেন তো সত্যি করে একদম খুব একদম
অনেস্টলি বলেন যে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা, এই গত দুটো পার্লামেন্টারি ইলেকশন, আপনি বলেন এটা কোনো কথা, আমাকে তো বেরোতেই দিল না কেমন। এবং এই আপনি বলেন যে বিএনপি ভোট পায়, এই যে দেখলাম 2000 কত, হ্যাঁ মওদুদ আহমেদ ভোট পায় 3000 কত, কেমন, আমি ভোট পাই 20,000 কত, আর আওয়ামী লীগ ভোট পায় 2.5 লাখ 3 লাখ। আপনি শুনেন, আমরা সত্য বলি, বুঝছেন না। আমি বিএনপির যে দোষ নাই, বিএনপির শাসনামলে বিএনপির অনেক থাকতে পারে, কিন্তু আমি এখন বলতেছি যে এখন যেটা হচ্ছে, গোটা নির্বাচনী ব্যবস্থা ভেঙে ফেলে আমাদের সমাজটাকে আমরা কি কোথায় নিয়ে যাচ্ছি, আমাদের সন্তানদেরকে আমরা কোথায় নিয়ে যাচ্ছি। একটা কথা আমি বলি মুরাদ ভাই, সেটা হচ্ছে যে তৃতীয় বিশ্বের দেশ হিসেবে আমাদের দেশে কিন্তু একেবারে ফেয়ার হবে না। আপনার যে কথা, দুর্নীতি একেবারে যাবে না বা রাজনৈতিক সহিংসতা কিছু থাকবে না, তা কিন্তু না। থার্ড ওয়ার্ল্ডের একটা দেশ, ছোট একটা দেশ, নানা রকম ভৌগোলিক রাজনৈতিক একটা সমীকরণের মধ্যে কিন্তু আমরা এখানে আছি। আন্তর্জাতিক যে রাজনৈতিক প্রবাহ, তার একটা সমীকরণের মধ্যে কিন্তু আমরা থাকি। এরকম একটা দেশে, একটা দরিদ্র দেশে রাজনীতি একেবারে চকচকা হয়ে যাবে, ঝকঝকা হয়ে যাবে, আমি তা মনে করি না। এখানে যে সমাজ একেবারে ঝকঝকা হয়ে যাবে, তাও হবে না। এখানে ক্ষমতাকে কেন্দ্র করে সাম এক্সটেন্ট কিছু কিন্তু আপনার ঝামেলা হবে, মারামারি সরকারি দল বিরোধী দলের মধ্যে হবে। কিন্তু আপনি একেবারে বিরোধী দলকে নির্মূল করে দেবেন, কাউকে কোনো কথাই বলতে দেবেন না, আপনি গোটা নির্বাচনী ব্যবস্থাটাকে একেবারে ধ্বংস করে দেবেন, এটা তো কোনো কথা না। দেখেন, একটা কথা বলি আপনার, আমি সবসময় একটা কথা বলি যে গ্রামে মুরাদ ভাই, আপনার দেখবেন যে ইউনিয়নে ইলেকশন হতো, আগে নির্বাচন হতো, এই ইউনিয়নে নির্বাচন হতো, ধরেন 4 জন 5 জন দাঁড়াতো, তারা মনে করেন এই চা খাচ্ছে, বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, হইচই মিছিল মিটিং করতেছে, করে টোটে তারা একটা আনন্দ উৎসব মুখর একটা নির্বাচন হয়ে গেল। যে জিতলো সে দেখা গেল যে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বা যারা প্রার্থী ছিল তার বাড়িতে গেল, মিষ্টি খাওয়ালো, নিজের গলার মালা খুলে তাকে দিল, কেমন, সবাই ভুলে গেল, এবং গ্রামে তারা একেবারে খুব মানে সুন্দরভাবে থাকলো। এখন কি হয়েছে জানেন, প্রত্যেকটা গ্রামে ইউনিয়ন পরিষদের মেম্বার পর্যন্ত জোর করে হয়েছে, আপনার চেয়ারম্যান হয়েছে। ফলে ওখানে যে একটা গ্রামে যে একটা শত্রুতা তৈরি হয়েছে, গ্রামে মানুষের মধ্যে যে একটা শত্রুতা তৈরি হয়েছে, এইটা কিন্তু একটা সমাজকে একটা ভয়ঙ্কর জায়গায় নিয়ে যাচ্ছে। এই জন্য আমার কথা হচ্ছে যে আপনাকে এটা মানতে হবে যে সমাজের বা রাষ্ট্রের, সরকারের এই যে কোটা ব্যবস্থাপনাকে একটা ডিক্টেটর জায়গায় নিয়ে যাওয়ার কারণে এইখানে কিন্তু আজকে সমাজের সমস্ত রকম অন্যায়, দুর্নীতি, মানে ধর্ষণ টর্ষণ সব হচ্ছে। সরকারের দায়িত্বটা কি আমি বলি, একটু আমার একটু সময় একটু সরকারের দায়িত্বটা হচ্ছে ধীরে 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 ক্রাইমগুলোকে কমায় নিয়ে আসা। হ্যাঁ, আমার মনে হচ্ছে যে ধরেন যে আজ থেকে 50 বছর আগে যে ক্রাইম আমাদের দেশে হতো, তার তুলনায় এখন জনসংখ্যা বেড়েছে 2.5 গুণ, কিন্তু ক্রাইম দেখেন আপনি বেড়েছে কিন্তু শত শত গুণ। কেমন, আজকে আপনি যত ব্যবস্থাই নেন না কেন, আপনি যে প্রচলিত যে আইন আছে সেই আইন দিয়েই কিন্তু সমাজকে সুস্থ করে রাখা সম্ভব। কিন্তু আপনি বলেন যে পরিমাণে ক্রাইম বেড়েছে, এই ক্রাইমে গোটা রাষ্ট্র এমন ভার হয়েছে যে আজকে এটা সাগরের গভীরে ডুবে যাওয়ার মতো উপক্রম হয়েছে। আমরা যে যাই বলি কেন, আমি সবসময় বলি যে দেখেন, আপনি একটা রাস্তা করলেন, একটা বিল্ডিং করলেন, একটা সেতু করলেন, সেটাই কিন্তু বড় কথা না। বড় কথা হচ্ছে যে একটা সমাজে স্বস্তি দেওয়া, একটা সমাজের মানুষের আরাম দেওয়া, একটা মানুষের মধ্যে অর্থনৈতিক, মানসিক, মনস্তাত্ত্বিক যে আপনি শান্তি দিবেন, সেই শান্তি দিলে পরে গভর্নমেন্ট সেখানেই তার সাকসেস। না হলে পরে আপনি এরকম ব্রিজ ট্রিজ বহু গভর্নমেন্ট করছে, তারা তো টিকে থাকতে পারে নাই। আইব খান ডেভেলপমেন্ট করছে, এই এরশাদ তো কম করে নাই। আরেকটা কথা বলি যে আপনি বললেন যেটা অল্প একটু, এরশাদকে ক্ষমতার থেকে সরাতে আমাদের সমস্ত দল মিলে, আওয়ামী লীগ, বিএনপি, টিএনপি যা আছে বাংলাদেশে, সর্বদলীয় সংগ্রাম করতে হয়েছে আমাদের 9 বছর। কেন? একটা গভর্নমেন্ট যখন গোটা রাষ্ট্রযন্ত্রকে তার মানে দমন পীড়নে ব্যবহার করে, সেটা আপনারা বাইরে থেকে যে যাই বলেন, সেটা মোকাবেলা করা কিন্তু খুব কঠিন হয়ে দাঁড়ায়। সেজন্য আমি বলি কি যে মুরাদ ভাই, আপনাদের ভাবতে হবে,
আপনারা যারা সজ্জন মানুষ দলের মধ্যে এখনো ভালো চিন্তা করেন, তাদের অবশ্যই ভাবা উচিত যে দেশটাকে আমরা কোথায় নিয়ে যাচ্ছি। এখান থেকে ফেরানোর জন্য ধন্যবাদ। আমরা কি গণতন্ত্রের মৌলিক বাণী, গণতন্ত্রের মৌলিক যে আহ্বান, যে সকলের জন্য রাষ্ট্র, সকলের মত প্রকাশের স্বাধীনতা, একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন, একটা সাবলীল পার্লামেন্ট, এদিকে আমরা যেতে পারি না? মিস্টার মুরাদ আমরা হাসান, যেতে পারি। মিস্টার মুরাদ সেই হাসান। কাজটাই আমাদের করা উচিত। আমি খৈয়াম ভাই, আপনার এই প্রস্তাবনাগুলো অত্যন্ত সুন্দর এবং নিশ্চয়ই আমরা সেটা চাই। আমরা চাই এই দেশটা যেভাবে মহান মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সমগ্র জীবন দিয়ে এই বাংলাদেশ এবং বাঙালি জাতির সৃষ্টি করেছেন। এটা একদিনে এই বাংলাদেশ এবং এই বাঙালি জাতির সৃষ্টি হয় নাই। আমরা যদি ইতিহাস ভুলে যাই তাহলেই আসলে আমাদের এই সমস্যাগুলো তৈরি হয়। দেখেন, একটি বিষয় আপনি সবগুলো কথাই সুন্দর, যদি এই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমাদের এই বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে, যদি আমি বিএনপির কথাই বলি, যে তাকে জাতির পিতা কোনোভাবেই মানতে তারা রাজি না একটিবারের জন্য। এই মুজিব বর্ষেও আমরা দেখলাম যে একটি দিনের জন্য বিএনপির পক্ষ থেকে জাতির পিতার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের কোনো একটি উদাহরণ বা নজির আমরা কিন্তু পেলাম। আমরা দেখলাম যে ৭১-এর মানবতা বিরোধী যুদ্ধ অপরাধী যারা আমার দেশের বীর মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছে, দেশের নিরীহ সাধারণ ৩০ লক্ষ মানুষকে হত্যা করেছে, যারা আমাদের মা বোনদেরকে নির্যাতন করেছে, পাকিস্তানি হানাদারদের কাছে তুলে দিয়েছে, সেই ৭১-এর চিহ্নিত যুদ্ধ অপরাধী কুখ্যাত খুনিদের যখন বিচার হলো, এই ৭১-এর যুদ্ধাপরাধীর বিচার, যেটা আন্তর্জাতিক বড় ট্রাইব্যুনাল, যেটা সেখানেও কিন্তু আমরা একবারও দেখলাম না যে বিএনপির পক্ষ থেকে এই যুদ্ধাপরাধীদের বিচার এর বিরুদ্ধে বা জামায়াতে ইসলামের যে সম্পৃক্ততা তাদের সম্পর্কে কোনো কথা বলব। ইভেন আমরা এইও বলতে চাই যে জামায়াত ইসলামের যারা সরাসরি স্বাধীনতা বিরোধী শত্রু পক্ষ ছিল, যারা এদেশের স্বাধীনতা বিশ্বাস করে না, যারা এই বাংলাদেশকে চায় না, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যাদের ছিল অবস্থান, তাদের সংস্পর্শও কিন্তু বিএনপি ছাড়তে পারলো না। তো এই যে কিছু মৌলিক বিষয় আছে। আর দেখেন, আরেকটি বিষয় যদি আমি এভাবে বলি, যে আমরা যখন বিরোধী দলে থাকি, অর্থাৎ আওয়ামী লীগ যখন বিরোধী দলে থাকে, তখন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করতে হবে। এই যে রাজনীতিটা বিএনপি, এটা একেবারে ওপেন। কিন্তু আজকে আমাদের সমাজের স্থিতিশীলতা, আমাদের শান্তি শৃঙ্খলা, আমাদের সমস্ত কিছু বজায় রাখার জন্য একটা রাজনৈতিক সকলের মধ্যে এক ধরনের স্থিরতা আসা প্রয়োজন। আমি এই বিষয়ে অবশ্যই আপনার সাথে একমত। কিন্তু যদি আওয়ামী লীগ বিরোধী দলে যায়, তখন এই বঙ্গবন্ধু কন্যা, এই বঙ্গবন্ধুকে তো 1975 সালের 15ই আগস্ট তার পরিবারের সকল সদস্যকে তো হত্যাই করা হলো। এক আল্লাহর রহমতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমাদের বঙ্গবন্ধু কনিষ্ঠ কন্যা শেখ রেহানা, এরা দুজন দেশের বাইরে থাকে, তারা জানে প্রাণে বেঁচে গেছে। এখন মাননীয় প্রধানমন্ত্রী যখন বিরোধী দলে থাকেন, 21শে আগস্টের মতো গ্রেনেড হামলা চালিয়ে আওয়ামী লীগের সকল জাতীয় নেতৃবৃন্দকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনী এবং এই যে জঙ্গি, যারা সেই পাকিস্তান আফগানিস্তান থেকে ট্রেনিং প্রাপ্ত জঙ্গিদেরকে নিয়ে এসে RJX গ্রেনেড দিয়ে হামলা চালিয়ে এই যে হত্যা করার যে রাজনীতি, এই রাজনীতিটা আসলে বাংলাদেশের মানুষকে কিন্তু আপনাদের এই বিএনপির রাজনীতির যে এই যে মানে হত্যাকাণ্ড ঘটনার যে মানসিকতা, যেটা 75-এ ঘটেছে এবং 2004 সালের 21শে আগস্টেও ঘটেছে, এবং এটা প্রমাণিত সত্য, এবং সেটা যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি আমাদের সেই জিয়াউর রহমানের পুত্র তারেক রহমান সাহেব। তো এই ব্যাপারগুলো হয় কি, আসলে সবকিছু মিলিয়ে আমাদেরকে ভাবতে হবে যে কিভাবে আমাদের রাজনীতিতে একটা শান্তির বাতাস আমরা আনতে পারি। আমরা শুধু ধন্যবাদ। আমি আসছি আপনার কাছে, আমরা একটু শেষের দিকে। সো মিস্টার খোয়াম, জাস্ট 2 মিনিট সময় আপনার জন্য শেষ করবার জন্য, তারপর আমি মিস্টার মিনিস্টার আসছি আপনার কাছে। একটু গুরুত্বপূর্ণ ইস্যু তো, কিন্তু আমার হাতে সময় নেই, জাস্ট 2 মিনিট। মুরাদ ভাই যেটা বললেন যে এই যে ইত্যকার ঘটনা, যে বঙ্গবন্ধু না বলা কিংবা জাতির পিতা না মানা, জামাতকে আনা বা প্রধানমন্ত্রীকে হত্যার প্রচেষ্টা,
এই সমস্ত বিষয়গুলো একটা জাতীয় ইস্যু, তাই না? এগুলোর একটা নিষ্পত্তি হওয়া দরকার। এগুলোর নিষ্পত্তি না হলে এভাবেই চলতে থাকবে। যদি জিনিসটা এরকম হয়, সেটা কিন্তু একটা ভিন্ন আলোচনা। দেখেন, আমি বলি এটাও আপনাকে একটা দৃষ্টিভঙ্গি দিয়ে ঠিক করতে হবে। কারণ শেখ মুজিবুর রহমান তিনি এখানে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের একজন, মানে কি বলা যায়, একটা সিংহ পুরুষ বলেন বা সূর্য পুরুষ, যাই বলেন, নো ডাউট। কিন্তু শেখ মুজিবুর রহমানকে তো বিএনপি তার নেতা ওন করে না। আপনি কি তাকে জোর করে ওন করাবেন? সে তো তাহলে বিএনপি তো তাহলে আওয়ামী লীগ করত, তাই না? এটাও আপনাকে একটা গণতান্ত্রিক চেতনা দিয়ে দেখতে হবে যে আমি সেটা করব কিনা, কেমন, এবং সেটা গণতান্ত্রিক রাজনৈতিক অনুশীলনে, চর্চায়, মানে আমি যা ভাববো আরেকজনকে তাই ভাবতেই হবে। আমি যাকে নেতা মানব আরেকজনকে নেতা মানতেই হবে। এই ধারণাটাই কিন্তু গণতান্ত্রিক চেতনায় একেবারেই বিপরীত, ঠিক নয়, কেমন? কিন্তু আবার জামাতের ব্যাপারে ধরেন যে আমার মনে হয় যে এই দায় আওয়ামী লীগ, বিএনপি সবারই আছে। জামাতকে যে আবার রাজনীতিতে একেবারে আপনার লন্ডি থেকে ধোলাই করে নিয়ে আসা, এই দায় কিন্তু আওয়ামী লীগের কম নাই। আবার বিএনপিও সেই জামাতকে কোলে তুলে নিয়েছে, সে দায়ও বিএনপির আছে, আমি সেটাও মনে করি। সবচেয়ে বড় কথা কি, এখানে আমি যেটা বলছি যে আজকে বাংলাদেশে আপনাকে মানতে হবে যে এই যে নানা কারণে এমন একটা ক্ষমতা দখল করে থাকার যে জবরদখলের সংস্কৃতি তৈরি হয়েছে, এখান থেকে বের হতে হবে। ধন্যবাদ। এবং বের হওয়ার জন্য আজকে আমাদের সকলের একমত হওয়া দরকার। সেটা রাজনৈতিক চেতনা নিয়ে বা গণতান্ত্রিক চেতনা সমৃদ্ধভাবেই আমাদের এখান থেকে বের হতে হবে। আমরা চাই আমাদের যে কোনো সমস্যা, সংকটকে উত্তীর্ণ করে, জয় করে বাংলাদেশে একটা সুশৃঙ্খল শান্তির পরিবেশ বিরাজ করুক। সকল রাজনৈতিক দল তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবে এবং পজিটিভ দৃষ্টিভঙ্গি দিয়ে বাংলাদেশকে বিনির্মাণ করবে। যে স্বপ্ন এই বাংলাদেশের লক্ষ লক্ষ শহীদ, 7.5 কোটি বাঙালি মহান মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা এনে আমাদের এই দেশকে একটি আধুনিক উন্নত বাংলাদেশ হিসেবে বিনির্মাণ করতে চায়, যেখানে ক্ষুধা থাকবে না, দারিদ্র থাকবে না, সন্ত্রাস থাকবে না, দুর্নীতি থাকবে না, অব্যবস্থাপনা থাকবে না, হানাহানি থাকবে না, মারামারি থাকবে না, জঙ্গিবাদ থাকবে না। নিশ্চয়ই আমরা সবাই, এই দেশের সকল মানুষ, আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। সকল রাজনৈতিক সংগঠনগুলো তাদের কর্মকাণ্ড যাতে পরিচালনা করতে পারে, আমাদের গণতন্ত্রের যে পরিবেশ সেটা যেন বজায় থাকে। তবে জাতীয় চেতনার জায়গাগুলোতে যেন আমরা সবাই ঐক্যমত্যের মতো থাকি। যেমন এই মহান মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে বাঙালি জাতির অর্জিত যে স্বাধীনতা, এটাই বাংলাদেশের ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ অর্জন, যার ইতিহাস সৃষ্টি করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ভুলে গেলে চলবে না যে বাংলাদেশ আওয়ামী লীগের সৃষ্টি 1949 সালে হয়েছিল, আর বিএনপির সৃষ্টি কিন্তু 1979 সালে হয়েছিল। এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বেই জিয়াউর রহমান সাহেবরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। অতএব জিয়াউর রহমান তার সারা জীবনই বঙ্গবন্ধুকে শ্রদ্ধা, সম্মান, সার এবং স্যালুট দিয়েই তার সমগ্র জীবন, যতদিন বঙ্গবন্ধু বেঁচে ছিলেন, সেভাবে পরিচালনা করেছেন। ধন্যবাদ। তাহলে কেন বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতি সেই শ্রদ্ধা বজায় রাখতে পারবে না? ধন্যবাদ ডক্টর মুরাদ হাসান এবং মিশা আলী নওয়াজ মাহমুদ খুয়াম। নানা রকমের সমস্যা, ধর্ষণ, লুটপাট, নানা রকমের নির্বাচনী ব্যবস্থা, নানা রকমের সংকটের কথা আলোচনার মধ্যে এসেছে, ভারসাম্যহীনতার কথা এসেছে, এবং এ কথাও আলোচনার মধ্যে এসেছে যে এগুলো আসলে অনেকখানি কমে আসবে যদি আমরা রাজনীতিটাকে ফিক্স করতে পারি, ঠিকঠাক করতে পারি, রাজনৈতিক ব্যবস্থাকে উন্নত করতে পারি, রাজনৈতিক সংস্কৃতিটাকে উন্নত করতে পারি, এবং রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে রাজনৈতিক ব্যবস্থার সঙ্গে প্রতিষ্ঠানগুলো গড়ে তুলবার প্রসঙ্গ আসে, শক্তিশালী করবার প্রসঙ্গ আসে, এবং সেই সঙ্গে নির্বাচনী প্রক্রিয়া সহ অর্থনৈতিক উন্নয়ন প্রক্রিয়া, জনগণের অংশগ্রহণ নিশ্চিত করবার প্রশ্ন আসে। এই জায়গাটাতে দুপক্ষেরই পাল্টা অভিযোগ আছে। এর হয়তো কোনো কোনো অংশে সত্যতাও আছে, কোনো কোনো অংশে হয়তো অতিরঞ্জনও আছে, কিন্তু মূল কথা হচ্ছে যে আমাদের রাজনৈতিক প্রক্রিয়াটাকে উন্নত করবার কোনো বিকল্প নেই, এবং সেই জায়গায় অন্তত এটি রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠারও কোনো বিকল্প নেই। এবং আমরা সেটি যদি করতে ব্যর্থ হই, তাহলে গণতন্ত্র যেটুকু টিকে
আছে সেটুকু আরও মুখ থুবড়ে পড়বার আশঙ্কা আছে। সেই আশঙ্কা নিশ্চয়ই আমাদের আশঙ্কায় পড়তে বা সেই আশঙ্কার মধ্যে থাকতে আমাদের রাজনীতিবিদরা চাইবেন না, কারণ তারা জানেন যে গণতন্ত্র সংকটে পড়লে আসলে দেশ সংকটে পড়ে, জনগণ সাফার করে এবং রাজনীতিবিদরা নিজেরও অনেক অনেক বেশি সংকটের মধ্য দিয়ে যান। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।